সমন্বয়করা একেবারেই মানে একটা অন্য লেভেলের মানুষ, এটাও ভাবার সুযোগ নেই। সবাই দোষী গুণে মিলিয়ে মানুষ। কাজে এই আন্দোলনে যেমন সকলের স্টেক হোল্ডার ছিল, আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলের সেই কনসার্নটা থাকা দরকার আমি মনে করি। যদি আমরা ভেবে থাকি ওকে সমন্বয়কটা বা বৈষম্যবিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটা তারাই বাকি দায়িত্ব পালন করবে, সেটা চরম আমাদের একটা ভুল বিবেচনা হবে। সেই জায়গা থেকে যার যার জায়গা থেকে ছাত্র, শিক্ষক, চলচ্চিত্র কর্মী, আজকে যে ডিসিতে আমরা দাঁড়িয়ে আন্দোলন করছি, আমি 18 জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। আমরা জেলখানা থেকে ডিবি কার্যালয় থেকে আমরা শুনেছিলাম আশফাক, নিপুণরা সহ চলচ্চিত্রের কিছু শিল্পীরা প্রতিবাদে নেমেছিল, শিক্ষকরা প্রতিবাদে নেমেছিল, আইনজীবীরা প্রতিবাদে নেমেছিল, সবাই তো এই আন্দোলনে আপনার ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং আগামীর এই জন আকাঙ্ক্ষার কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত সবার মধ্যে এই প্রতিবাদের চেতনাটা জাগ্রত রাখতে হবে। সর্বশেষ একটা প্রশ্ন, এটা রাজনৈতিক প্রশ্ন। আমি বিশেষ করে নিজে চাই যে প্র্যাকটিক্যাল থাকতে, যখন যেই প্রোগ্রামে যাব সেই প্রোগ্রামের আলোকেই কথা বলতে। আমাদের যদিও আমাদের কালচারে এটা খুব কম, ধরেন দেখা যাচ্ছে একটা মানুষ গেছে ওয়াজ মাহফিলে, ওখানেও তাকে রাজনৈতিক বক্তব্য দিতে হচ্ছে, কিংবা গেছে কনসার্টে, ওখানে অন্য বিষয়ে আলোচনা করতে। তো এই বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে থাকার একটা প্র্যাকটিস কিন্তু আমাদের করা দরকার। তো আজকে এখানে আবার সাংবাদিকরা আছে, অনেকে হয়তো নিউজের জন্য এটা ব্যবহার করবে, যে কারণে আমি জাস্ট সংক্ষিপ্ত একটু উত্তর দিচ্ছি। যে বলছে যে গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে জোটভুক্তভাবে নির্বাচন করবে নাকি এককভাবে নির্বাচন করবে। এইটা হচ্ছে দেখেন, আমার পরিষ্কার কথা, আমার কথায় কেউ সন্দেহ বুঝতে পারেন, কেউ ষড়যন্ত্রের গন্ধ পেতে পারেন, কিন্তু আমি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি ডিজিএফআই কে, র্যাবকে অনুরোধ করবো আমার সাথে যে তাদের ইনফরমেশন ছিল সেটাকে আপনার ডিসক্লোজ করার জন্য। তাদের কাছে ভিডিও থাকে। সো আমি কি বলেছিলাম, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কালো জব টুপি পরেও মানুষ দেখো, বিন্দুমাত্র ভয় পেন। আমাদেরকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আপনি বলেন আপনার সাথে কিভাবে এই আন্দোলনের সম্পৃক্ততা, আপনারা কি চেয়েছিলেন। পরিষ্কারভাবেই বলেছি যে গত 15 বছর মানুষের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি দেশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে। আমরা চেয়েছি যে এই সরকারের পতন, এবং আমরা অভিজ্ঞতার আলোকে মনে করেছি কোটা সংস্কার আন্দোলন একটা সার্বজনীন আন্দোলন, যেখানে সব মত পথের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া থাকে, অংশগ্রহণ থাকে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আমরা জাতির মুক্তির পথ খুঁজতে চেয়েছি। এটাকে আমরা রাজনৈতিকভাবেও জাতির মুক্তির পথ হিসেবে আমরা দেখতে চেয়েছি। তো আমি এটা বলেছি, সেটা তাদের রেকর্ড আছে, এই জন্য আমরা বলছি তারা চাইলে এটা ছাড়তে পারে। মাঝে মাঝে দেখেছেন অনিলেবেন ওবায়দুল কাদেরকে চা খাওয়াচ্ছিল আর বিস্কিট খাওয়াচ্ছিল, আর তার যে ইনফরমেশন ছেড়ে দিয়েছে, ওনাদের কাছে আছে, চাইলে ওনারা ছাড়তে পারে। এমনকি একটু লক্ষ্য করেছিল, আমাদের নির্যাতনের মুখেও তো আমরা বলেছিলাম যে 90% শেষ, 10% আছে, এটাকে ধাক্কা দিতে হবে। আমাদের সাথে প্রশাসনের অনেকের কথা হচ্ছে, আমরা লক্ষ্য করছিলাম সেই আলোকে, এবং আমাদের বলা চলে দূরদর্শিতা মানে থেকে আমরা সবাইকে এনকারেজ করার জন্য এই কথাগুলো বলেছিলাম। তো কাজে আমরা তো একটা বলা চলে বন্দুকের মুখের নলের সামনে দাঁড়িয়েও আমরা কম্প্রোমাইজ করিনি, আমরা আমাদের সত্য কথাগুলো বলেছি। তো এখন আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা আছে, এখন ওদের মোবাইলে থাকলেও পাওয়া যাবে যে আমি তাদেরকে কি কি দফা লিখে দিয়েছিলাম। এখন আবার আরো অনেকে আলোচনা করেছিল, সবার মাথা থেকে সুন্দর সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু এই আন্দোলনের 9 দফা কিংবা পরবর্তীতে 1 দফা আপনার রচিত হয়েছে। কিন্তু কিছুদিন আগের একটি ঘটনা, এটা আপনাদের সামনে পরিষ্কার করা দরকার। একই সাথে যাদের ইন্টারন্যাশনাল ডোমেইনে অ্যাক্সেস আছে তাদের এটা নিয়ে কথা বলা জরুরি। এবং টুইটারে, বিশেষ করে আমাদের দেশে মানুষ টুইটার কম ইউজ করে, যদি আমি নিজেও কম অ্যাক্টিভ থাকি, টুইটার তো ইন্টারন্যাশনালি খুব আসলে ওয়েলকাম, টুইটারেও লেখা দরকার। এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফরে যে একজন নারী শিক্ষার্থী ব্র্যাক ইউনিভার্সিটির, এবং আরো একজন ছেলে শিক্ষার্থী যে জাহিন রাফিন নাকি, সে যে গেল, এবং আর মাহফুজ তো ছাত্র আন্দোলনের সরাসরি লিডার ছিল, মাহফুজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সেটা পর্যন্ত ঠিক আছে। প্রকৃত অর্থে এখন আমাদের সমন্বয়করা কিংবা আমাদের নেতৃবৃন্দ অনেকে হয়তো নিজেরা বিব্রত হওয়া